এখন অনেক রাত। আইএসএল কি কুপোকাত? এখন অনেক রাত, আইএসএল কি কুপোকাত? এই মুহূর্তে আমি একটু আইএসএল নিয়ে একটু আলোচনা করব বা টায়ার ওয়ান লিগ। আমার চ্যাট ফোরামে বহুদিন ধরে একটা ছেলে খুব লেখালেখি করে। সে স্টুডেন্ট এই মুহূর্তে, উত্তরবঙ্গের দিকে থাকে। তো আমাকে বিভিন্ন আইএসএল নিয়ে এটা ওটা মানে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করে। বলছে দাদা এই বিভিন্ন মিডিয়া যেটা বলছে এগুলো কি ঠিক? তো আমি ওকে বললাম যে আমি তো আইএসএল নিয়ে প্রায় ১.৫ মাস আগে অনেকটা আলোচনা করেছিলাম। ছোট, ছোট অডিও কিছু তৈরি করেছিলাম। তো আজকে আমরা দেখছি মানে বিগত ৪৮ ঘন্টা ধরে বেশ কিছু মিডিয়া যারা খুব এটা সেটা অনেক কিছু বলে, সময়ের সাথে, সাথে তাদের মতামতের ভীষণ পরিবর্তন ঘটে। তো তারা এখন বলছে, তার মধ্যে বঙ্গীয় লোকজন আছে, অবাঙালিও আছে। তারা বলছে যে এআইএফএফ এর যে টেন্ডারটা, সেই টেন্ডারটার হয়তো খুব একটা গতি হবে না। তো এইটা নিয়ে কিন্তু একটা বিস্তারিত আলোচনা করেছিলাম পূর্বে। তো আমি কিছুটা পুনরাবৃত্তি করব, কারণ ওকে বলেছি দেখ তুই লিখে লিখে বোঝানো তো খুব মুশকিল হবে। আমি দেখি একটা সময় সুযোগ বার করে একটা ছোট্ট একটা অডিও বলবো। তো প্রথমে আমাদেরকে একটা ইতিহাসটা একটু বুঝতে হবে। যে কোনো একটা জিনিস আপনি যদি করতে চান, সেখানে তার পশ্চাৎপটটা আগে বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ডটা আগে বুঝতে হবে। তারপর আপনি বিশ্লেষণ করতে পারবেন আপনি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছেন এবং আগামী দিনে কোথায় যাবেন। মানে আপনার পেছনটা জানতে হবে, অতীতটা, গতকালটা, আজকে বর্তমানটা এবং তারপর ভবিষ্যৎটা। আপনি যদি গানটা শেখেন, আপনি কিন্তু মানে সাটা না লাগিয়ে রেতে যেতে পারবেন না বা গাতে যেতে পারবেন না। সেরকম দেখুন মানে যেটা চলছিল অবস্থাটা, সেটা কী ছিল? এফএসডিএল বছর গেলে ৫০ কোটি টাকা দিত অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, আর তার বিনিময়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ভারতীয় ফুটবলটাকে পুরো বেচে দিয়েছিল, মানে পুরো নিজের অধিকারটা ছেড়ে দিয়েছিল। ৫০ কোটি প্রত্যেক বছর দিত, সেই টাকা দিয়ে ভারতীয় ফুটবলটা চালাতো। মানে আইএসএলটা ছাড়া যেসব টুর্নামেন্ট রয়েছে, আই লিগ রয়েছে, আইডাব্লিউএল রয়েছে, বিভিন্ন ইউথ ডেভেলপমেন্ট লিগ রয়েছে, সেখানে হোক কিছু হোক না হোক ওই চালানোটা খরচ তো আছে। তাছাড়া এআইএফএফের নিজস্ব খরচ আছে, এটা ওটা চপ কাটলেট খাওয়া, এদিক ওদিক, এই রাজ্যে সেই রাজ্যে গিয়ে রাজনৈতিক প্রচার করা, সেটাও ওই ৫০ কোটির মধ্যেই হয়ে যেত। আর তার বিনিময়ে এফএসডিএল কী করেছিল? এফএসডিএল যত বিভিন্ন টুর্নামেন্ট চলছিল গোটা দেশ জুড়ে, সেই ডুরান্ট, আইএফএ শিল্ড সব কিছুকে বন্ধ করে দিয়েছিল। ডুরান্ট আবার শুরু হয়েছে কয়েক বছর পূর্বে। আর যত রাজ্য লিগ আছে, যেমন কলকাতা ফুটবল লিগ, বলে দিল এখানে বিদেশি চলবে না, এই সেই করে মানে সবার জৌলুসটা কমিয়ে দেবে, নিজে ভালো থাকবে। এবার সেইভাবে কখনো হয় না। মানে যে কোনো একটা দরিদ্রতম দেশেও দেখবেন কিছু ধনী ব্যক্তি আছে, কিন্তু একটা দেশের মানুষ যদি ভাবে, যারা এলিট সোসাইটি, যে আমি শুধু ভালো থাকবো, বাকি সবাই খারাপ থাকবে, তাদের অবস্থা ওই নেপাল, বাংলাদেশ এই জাতীয় একটা সময় গিয়ে হয়। মানে এতটা সামাজিক বৈষম্য থাকলে কিন্তু একটা স্টেবিলিটির একটা ইস্যু আসে একটা সোসাইটিতে, ফুটবল সোসাইটি হোক বা সাধারণ নাগরিক সোসাইটিতে একটা সমস্যা হয়। তো এই এফএসডিএল তারা ওইভাবে একটা চালানোর চেষ্টা করেছিল গোটা ১৫ বছর ধরে, যে আমি ভালো থাকবো, বাকিদেরকে খারাপ রাখবো। তার ফলস্বরূপ কী হলো? মানে একটা ওপর একটা চাকচিক্যই ছিল, আইএসএল চলছিল, ভারতীয় ফুটবল এগোচ্ছিল না সেই অর্থে। মানে এগোচ্ছিল, কিছুটা তো অবশ্যই এগিয়েছে, কিন্তু বাকি বিশ্বের তুলনায় এগোচ্ছিল না। মানে একটা কম্পিটিটিভ এক্সামের মতো। মানে আপনি যতটা না এগোলেন, আপনার কম্পিটিটররা আরও বেশি এগিয়ে গেল। তো এইবার চলছিল তো একটা অরাজকতা চলছিল। বাদ সাধল হচ্ছে এই স্পোর্টস বিল। কারণ সেই স্পোর্টস বিল অনুযায়ী যে নতুন কনস্টিটিউশন দাবি জানানো হলো, যেটা অলরেডি রোল আউট হয়ে যাবে যে কোনো মুহূর্তে, তার ফলস্বরূপ কিন্তু বলা হচ্ছে যে দেশের যে টপ লিগ বা টায়ার ওয়ান, সেটা আপনি আইএসএল বলুন বা যাই বলুন, সেটার মালিকানা কিন্তু কোনো বেসরকারি সংস্থার হাতে থাকতে পারবে। এটা কিন্তু শুরু থেকেই ছিল বিষয়টা, এবং এটা আমি শুরু থেকেই বলে আসছি। জানি না এই বাঙালি অবাঙালি এসব জার্নালিস্ট যারা খুব অ্যাক্টিভ ইউটিউবে বা টুইটারে, তারা কেন বারবার ভুল বোঝাচ্ছিল মানুষকে। হতে পারে ভুল বোঝানোর জন্যই তাদের
নিয়োগ করা হয়েছিল। মানে কেউ যদি সততার সাথে যদি এই আলোচনাটা করে থাকে, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আর ১ মাস আগে বা ২ মাস আগে তাদের কিন্তু বক্তব্য পরিবর্তিত হওয়ার কোনো কারণ ছিল না। কেন এই সত্যটা, এই ধ্রুব সত্যটা কিন্তু শুরু থেকেই ছিল যে টপ মোস্ট লিগের মালিকানা থাকবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নতুন কনস্টিটিউশন অনুযায়ী নিজেকে টোটালি বিক্রি করে দিতে পারবে না। তো এটা পরশুরও সত্য ছিল, আজকেও সত্য, আগামী দিনেও সত্য। এবার এই সত্যের জন্যই যেটা হয়েছিল, এফএসডিএল কিন্তু শেষের দিকে একটা অফার দিয়েছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, যে একটা নতুন মডেল, যেই মডেল অনুযায়ী যে লিগটা হবে তার মালিকানা থাকবে 60% থাকবে ক্লাবদের হাতে, 24% থাকবে এফএসডিএলের হাতে, আর 16% থাকবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে। আর অর্থ কেউ কাউকে দেবে না। এই একটা লাস্ট অফার ছিল, যেটা অ্যাকসেপ্ট করেনি তখন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, কেন তখন সে আইনি জটিলতায় ব্যস্ত। তো কোর্ট যেটা করলো, কোর্টে বলল ঠিক আছে, আপাতত ইলেকশন দরকার নেই। আর ইলেকশন নিয়ে অনেকে খুব উঠে পড়ে লেগেছিল, ইলেকশন হয়ে কল্যাণ থাকবে কি যাবে না, প্রফুল প্যাটেল আসবে কি আসবে না। দেখুন, এখানে ইলেকশনটা বড় ব্যাপার নয়, কল্যাণ থাকলো কি না থাকলো বড় ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে যে এই অর্থটা কে যোগাবে ফুটবলটাকে সচল রাখার জন্য। কেননা এই এফএসডিএল তারা তো পুরোপুরি মালিকানাটা পাচ্ছে না নতুন কনস্টিটিউশন অনুযায়ী। তাহলে কি হবে সেটা খুব মুশকিল বলা, কী হবে। মানে আমি তো আমার টাকা দিয়ে বিদেশ থেকে টাকা পাঠিয়ে করব না, আমার সাধারণ মানুষ আমি, কেউই করবে না। তাহলে এখন কথা হচ্ছে যে টেন্ডারটা নিয়ে, আপনারা অনেকে ভেবেছেন টেন্ডারটা আপনি ডাকতেই পারেন। আপনার টেন্ডারে তো কাউকে সাড়া দিতে হবে, যে সাড়া দেবে সে কিসের ভিত্তিতে সাড়া দেবে, মানে আপনি কী চাইবেন। আছে না সেই বিবেকানন্দকে বলেছিল, রামকৃষ্ণ জাগিয়ে তুই মায়ের কাছে চা, বিবেকানন্দকে কি চাইতে পারছে না। তো এই আপনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এই মুহূর্তে কী চাইবে, মানে কার কাছে কী চাইবে, কিসের ভিত্তিতে চাইবে, মানে কী বলবে যে ঠিক আছে আমি আমার সমস্ত বস্ত্র দান করে তোমার কাছে উলঙ্গ হয়ে যাচ্ছে, সেইটা তো করতে পারছে না, মানে নতুন কনস্টিটিউশন অ্যালাউ করছে না। তাহলে কী অফার করবে। আর ধরুন একটা মডেল অফার করলো যে তোমরা একটা 60%, 24%, 16% এই মডেলে কে রাজি হবে, একাধিক পার্টি হয়তো রাজি হবে। তো রাজি হয়ে তাকে তো তারপর তো বাজার থেকে টাকাটা তুলতে হবে। ধরুন আপনি আমরা রাজি হলাম, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে সাহায্যের হাত বাড়াতে, যে তোমরা মালিক থাকবে, আমরা লিগটা চালাবো, এই ফাইন্যান্সিয়াল মডেল হবে। তো আমি একটা কমিটমেন্ট দিলাম। তো কমিটমেন্ট দিয়ে আমি তো আমার নিজের ব্যাংকের টাকা দিয়ে চালাবো না, আমাকে তো বাজার থেকে টাকাটা তুলতে হবে। বাজার থেকে টাকাটা তোলার জন্য তো সময়টা দিতে হবে। সময়টা কোথায়, আপনাকে যদি শুরু করতে হয় জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নতুন লিগ। তো এই প্রবলেমটা কিন্তু শুরু থেকেই ছিল, আমি জানি না, মানে এইটা কিন্তু আমি আমার এই অগাস্ট 9-এ একটা অডিও দিয়েছি, তারপরেও ছোটো ছোটো বিভিন্ন ইস্ট বেঙ্গল সংক্রান্ত অডিওর মাঝে মাঝেও আলোচনা করেছি আইএসএল নিয়ে। তা আপনারা দেখবেন যে আমি যেগুলো বলেছি, মানে একই জিনিস বলে আসছি, তার কারণ এই শুরু থেকেই ছিল 1+1=2। আমি জানি না, মানে এইসব বাঙালি অবাঙালি যারা ডিজিটালি আপনাদেরকে কেন দিনের পর দিন ভুল বুঝিয়েছে। তো এই হলো আসল ব্যাপার। হ্যাঁ, কীভাবে হবে, কে বেল আউট করবে, মানে পানাপুকুর থেকে কে তুলে ধরবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। কিন্তু সুপার কাপটা আলাদা, সুপার কাপ একটা ছোটোখাটো একটা টুর্নামেন্ট, ওটা হচ্ছে, ওটা না হওয়ার খুব একটা সম্ভাবনা ছিল না। মানে ছোটো টুর্নামেন্ট, গোয়াকে বলেছে, গোয়া সরকার, বিজেপি সরকার আছে, কল্যাণ আপনারা জানেন বিজেপির লোক রাজি হয়ে গেছে, ঠিক আছে, ছোটো একটা টুর্নামেন্ট নামানো ব্যাপার নয়। বড় টুর্নামেন্ট করতে গেলে যেটা সমস্যা, সেটা হচ্ছে এটা রাজনৈতিক সমস্যাও আছে। দেখুন, আমাদের দেশে কিছু পাওয়ারফুল পলিটিক্যাল পার্টি তো আছে, যেমন বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে পাওয়ারফুল, অনস্বীকার্য। কেরালাতে সিপিএম আছে, যে যেখানে আছে। এবার ঘটনা হচ্ছে বিজেপি এজ এ পলিটিক্যাল পার্টি যেসব স্টেটে খুব পাওয়ারফুল, এটা নিয়ে মানে কোনো তর্ক বিতর্ক নেই। মানে আপনি বিজেপি সমর্থক হন বা তৃণমূল কংগ্রেস, সিপিএম, ঘটনা, ফ্যাক্ট ইজ ফ্যাক্ট। তো যেসব রাজ্যে বিজেপি খুব পাওয়ারফুল, সেসব রাজ্যে ফুটবল খুব একটা জনপ্রিয় খেলা নয়। মানে সেখানে ফুটবল দিয়ে আপনি টাকা লাগিয়ে ভোট পাবেন না। আবার যেসব রাজ্যে
ফুটবল খুব জনপ্রিয়, যেমন পশ্চিমবঙ্গ, সেখানে আবার বিজেপি খুব দুর্বল রাজনৈতিকভাবে। আর যেসব ছোটোখাটো রাজ্য আছে উত্তর পূর্বে, গোয়াতে, সেখানে খুব একটা আসন সংখ্যা খুবই কম, মানে সেরকম পলিটিক্যাল মোটিভেশন নেই। তো সেই জন্য আমি জানি না এই মুহূর্তে মানে কল্যাণকে কতটা সাহায্য করতে পারবে বিজেপি। প্লাস এই মুহূর্তে আপনারা জানেন যে বিভিন্ন রাজনৈতিক কারণে, আন্তর্জাতিক রাজনৈতিক কারণে কেন্দ্রীয় সরকারও খুব চাপে আছে। তো ফুটবল যেখানে ভোট খুব একটা পাওয়া যাবে না, সেখানে এইটা নিয়ে কতটা বেশি মানে জোর দেবে সাহায্য করতে কল্যাণকে, সম্ভাবনা খুবই কম। পড়ে রইল পশ্চিমবঙ্গ সরকার। দেখা যাক কী হয়। মানে এই মুহূর্তে আমার মনে হয় ফুটবলকে বাঁচাতে অনেককেই এগিয়ে আসা উচিত, পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে যারা মানে সত্যি ফুটবলটাকে নিয়ে এগোতে চায়। সেরকম যদি কিছু হয় তাহলে একটা সম্ভাবনা আছে ভালো কিছু হওয়ার। নয়তো ওই যেই কারণে আপনারা দেখলেন আজকে আমাদের দুলালবাবু বললেন যে রাহুল ভাইকে নিতে ইস্টবেঙ্গল খুবই রাজি, ইমামিও রাজি, কিন্তু ইমামি মানে বিশ্বাস নেই যে টায়ার ওয়ানটা হবে কি না আদৌ এই বছর, এবং হলেও সেটা কবে শুরু হবে। তো এই হলো মোদ্দা বিষয়। পরে যদি প্রয়োজন পড়ে আরেকটু বিষয়ে আলোচনা করব, কিন্তু সেরকম সত্যি কথা বলতে সেরকম নতুন কিছু আমি তো টাকা লাগাবো না, আপনিও লাগাবেন না, তো কে কীভাবে লাগাবে কেউই জানে না। কিন্তু টাকা লাগানোর সম্ভাবনা যে কম, এটা কিন্তু শুরু থেকেই ছিল এই সম্ভাবনাটা। কিন্তু কেন পাবলিককে ভুল বোঝানো হয়েছে আমি জানি না। হয়তো ভুল বোঝানোর জন্যই তাদেরকে নিয়োগ করা হয়েছিল পেশাদারিভাবে। সকলে ভালো থাকবেন।